এবং তার দল আওয়ামী লীগ। এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অন্যায্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, যে কারণে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তিই পায়নি, একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। তার কারণ জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল। তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা। এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া। সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি। সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম, নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভু সম সহযোগীর প্রতি সৃষ্ট ন্যায়সঙ্গত ক্ষোভের আগ্নেয়গিরি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল। ইন্ডিয়ার যাবতীয় প্রোপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার, বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা, অভাবনীয় সংযম, প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে। মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে, সাথে যোগ দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা। হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে। কিভাবে? ইন্ডিয়ার দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে। বাংলাদেশে ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে। ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো। আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশে রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল, জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা। তারা সেই কাজ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের। এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা, সেটা করতেও প্রফেসর ইউনূসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই। বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার, তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা, শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা, ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কোণঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল? ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ
সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি। এই দুর্বলতাই প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেকড়ের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের। আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের। কি তামাশা! ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি, দ্বিধা ও পুরনো নতজানু নীতি যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়ার সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না। আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে। ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে। বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও। হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম, অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্ষিগত করেছিল তার সবকিছু বজায় রাখার পন্থা হিসেবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া। এইটা লিখে রাখতে পারেন। যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কোণঠাসা করার মিশনে নেমেছে। আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নতজানু নীতি নিয়েছিল। আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না। মনে রাখবেন, আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে একরোখা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে। সরকারি শুধু না, রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভীষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে। তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে। হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন, স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে। আমরা তা চাই না, আমরা কোনোদিন তা হতে দেব না। আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও। বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না, এটি একটি জ্বলন্ত আদর্শ, একটা সংগ্রামের প্রতীক। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলে সমর্পণ করব না। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ, অভিন্ন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে। এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে 3টা সনদ লিখতে হবে। কি কি? উন্নয়নের নীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি। এই 3টাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান, দেখে এইটা করতে পারেন কিনা, এটা করার হিম্মত হয় কিনা। যদি চান এটা লিখে দিতেও পারি। ঐক্য ঐক্য করে চিল্লান, কার ভিত্তিতে ঐক্য, কেন ঐক্য, সেটা ক্লিয়ার করে বলতে হবে। আর এইবার মেহেরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই 3টা নীতি লেখার জন্য। এই 3টা নীতি বা 3টা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে। নবী করিম পিস বি আপন হিম একটা চার্টার করছিলেন, মদিনা সনদ। এইরকম একটা সনদ বানান। বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না, বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য। এটা আমাদের জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই লড়াইয়ে আমরা জয়ী হবই। দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবারও দেবে 1 নদী রক্ত। তবুও সেই আওয়ামী শাসনে, ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না। হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু, এর মাঝামাঝি আর কিছু নাই। ইনকিলাব জিন্দাবাদ।